নেহালের পেট ব্যথা দিনকে দিন বাড়ছিল। এভাবেই কাটল দীর্ঘ 1 মাস। এই 1 মাসে চন্দ্রিকা বা তার মা আর কিছুই দেখেনি বা শুনেনি। একদম স্বাভাবিকভাবে কেটেছে তাদের জীবন। আর তাই 3 দিন আগে চন্দ্রিকার মা গ্রামের বাড়ি চলে যায়। যাওয়ার আগে বলে গেছেন 1 মাস পর আবার আসবেন তিনি। একেবারে চন্দ্রিকার ডেলিভারি পর্যন্ত থাকবে। 3 দিন পর হঠাৎই প্রচণ্ড পেটে ব্যথায় কাতর নেহালকে নিয়ে চন্দ্রিকা ভয় পেয়ে যায়। নেহালের কোনো কথা না শুনে হাসপাতালে নিয়ে আসে তাকে। আর হাসপাতালে এসে কি শুনল? সে প্রেগন্যান্ট। হাসপাতাল থেকে বাসায় আসার পর থেকেই চন্দ্রিকা কেঁদে যাচ্ছে একনাগাড়ে। নেহাল বলল, চন্দ্রি, এভাবে কাঁদাটা তোমার বাবুর জন্য ভালো না। এফেক্ট পড়তে পারে বাচ্চার উপর। প্লিজ বি স্ট্রং। কিছুই হয়নি, আমরা কালকেই অন্য হাসপাতালে যাব। চন্দ্রিকার কান্না তবু থামল না, তবে কমল। সে উঠে গিয়ে ফ্রেশ হয়, মুখে চোখে পানি দেয়। তারপর দুপুরের রান্না করতে ঢোকে। গরম ভাতের সাথে মাছ ভাজা, ব্যাস এটুকুই। রান্না শেষে চুলো মুছার সময় চন্দ্রিকা কান খাড়া করে শোনার চেষ্টা করে কিছু একটা। আবারও সেই গোঙানোর শব্দ, তবে এবার শব্দটা খুবই প্রকটভাবে হচ্ছে। চন্দ্রিকার ভয়ার্ত মন আরো ভয় পায়। জোর গলায় নেহালকে ডাকে। নেহাল আসতেই চন্দ্রিকা বলল, কথা বলিও না, কান খাড়া করে শুনো। নেহাল কিছুই বুঝল না, তবুও দেয়ালের কাছে কান খাড়া করে শোনার চেষ্টা করে। শব্দটা সেও এবার শুনতে পেল। নেহাল হতভম্ব। এটা কি সত্যিই নাকি তার মনের ভুল? প্রশ্নবিদ্ধ চোখে চন্দ্রিকার দিকে তাকাতেই চন্দ্রিকা বলল, শুনছ, দেখলা আমি বামা কেউই মিথ্যা কথা বলি নাই। প্রথম থেকেই এমন একটা শব্দ শোনা যেত। নেহাল প্রত্যুত্তরে বলল, খিদা লাগছে চন্দ্রি, ভাত বাড়ো, আমি তোমার কাছেই দাঁড়িয়ে আছি। সারা বিকেল রাত কাটল স্বাভাবিকভাবে, তবে অস্বাভাবিক পেটে ব্যথা নিয়ে। রাতের বেলা চন্দ্রিকা নেহাল গভীর ঘুমে। হঠাৎ একটা খুটখুট শব্দে নেহালের ঘুম ভেঙে যায়। নড়েচড়ে উঠে বসে সে। শব্দটার উৎস সামনের বারান্দা থেকে। নেহাল ড্রিম লাইটের আলোতে স্পষ্ট দেখতে পেল বারান্দার দরজার কাছে একটা 2-3 বয়সী বাচ্চা দাঁড়িয়ে। সেই দরজায় কিছু একটা দিয়ে আঘাত করে শব্দটা সৃষ্টি করছিল। নেহাল বিস্মিত চোখে কতক্ষণ তাকিয়ে থাকে সেদিকে। ধীরে ধীরে তার পুরো শরীর ভয়ের শিকলে বাঁধা পড়ে। হৃদযন্ত্র অত্যন্ত দ্রুত গতিতে চলছে। নেহাল পাশ ফিরে চন্দ্রিকাকে যে ডাক দিবে সেটাও ভুলে গেছে যেন। হঠাৎ বাচ্চাটা তাকায় নেহালের দিকে। তারপর এক ছুটে দৌড়ে নেহালের দিকে আসে। নেহাল ভয়ে জমে যায়। পাথরের মতো জমাট হয়ে তাকিয়ে থাকে চুপচাপ। বাচ্চাটা যখন নেহালের পেট বরাবর ঢুকে যায়, নেহাল সেন্সলেস হয়ে পড়ে। সকালে ঘুম ভাঙে চন্দ্রিকার চেঁচামেচিতে। নেহাল, উঠো নেহাল, প্লিজ উঠো নেহাল। নেহাল ধর্মর করে উঠে বসে। কি হইছে তোমার? পেট। নেহাল পেটের দিকে তাকাতেই আঁতকে উঠে। তার পেট এতটা ফুলে গেছে যেন দেখে মনে হচ্ছে 8 মাসের বাচ্চা ভেতরে। চন্দ্রিকা একনাগাড়ে কেঁদে চলেছে। নেহাল দ্রুত ফোন নিয়ে ডক্টর আদিত্যকে ফোন করে। সবটা জানায় তাকে। তিনি বললেন, আমি নিজেই আজকে ফোন করতাম আপনাকে। বোর্ড মিটিং বসেছিল কালকে। আপনার পেট থেকে বাচ্চাটাকে সিজারের মাধ্যমে বের করা হবে। তারপর তাকে নিয়ে গবেষণা করব আমরা জানতে চাই যে একজন পুরুষ কিভাবে প্রেগন্যান্ট হয়। আপনি আজকে দুপুরে হাসপাতালে চলে আসুন। নেহাল ফোন কেটে দেয়। কি জানি কি হচ্ছে এসব তার সাথে। কিন্তু আদিত্য যা বলেছে তাই করা ঠিক হবে। আপাতত এই বোঝা শেষ হইতে পারছে না। এত বড় পেট নিয়ে দম ফেলাটাও যেন কষ্টকর। বাচ্চাটাকে বের করতে হবে যেভাবেই হোক। তারপর আস্তে আস্তে এসবের ব্যাখ্যা খোঁজা যাবে। দুপুরের পরে হাসপাতালে যায় একা চন্দ্রিকা। নেহাল এত বড় পেট নিয়ে আসার সাহস পায়নি। মানুষ হয়তো তাকে ঘিরে রাখত। তবে চন্দ্রিকা বলেছে সে আসার সময় ডক্টর আদিত্যকে নিয়ে আসবে। রিসিপশনে গিয়ে ডক্টর আদিত্যর সাথে অ্যাপয়েন্টমেন্ট করাতে গিয়ে বর্ষর চমক খায় চন্দ্রিকা। দ্রুত প্যাসেজে এসে ফোন করে নেহালকে বলে, ডক্টর আদিত্য আজকে সকালে নাকি ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। নেহাল বাকরুদ্ধ হয়ে পড়ে।
ঠিক তখনই একটা তীব্র কান্নার আওয়াজ কানে এসে লাগে। নেহাল চন্দ্রিকাকে বলল, তুমি দ্রুত বাসায় আসো চন্দ্রিকা, কেউ কান্না করছে। তুমি রুম থেকে বের হও না, আমি আসছি, প্লিজ দ্রুত আসো। চন্দ্রিকা ফোন রেখে দ্রুত নিচে যায়। পাঠাও নেয়, গাড়িতে বসে কল করে তার শাশুড়িকে, আগাগোড়া সবকিছু বলে। নেহালের মা ফাতিমা বেগমের শ্বাসকষ্ট হলো যেন সব শুনে। হাঁসফাঁস করতে করতে বলল, এতদিন আমাদের কিছু জানাওনি কেন? আমি আসছি, এক্ষুনি আসছি। চন্দ্রিকা বাড়ি ফিরে আসার 20 মিনিটের মাথায় নেহালের মা আর ছোট ভাই চলে আসে। নেহালের বাবা নেই, 6 বছর আগেই তিনি মারা গেছেন। নেহালের বিশাল পেট দেখে ফাতিমা বেগম কেঁদে ফেলেন, আর নেহালের ছোট ভাই শিমুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর আরও একজন আসে বাসায়, যাকে নেহালের মাই আসতে বলেছেন। তিনি হুজুর, খুবই নামকরা একজন। বাড়িটায় ঢুকতেই হুজুর বলল, এখানে ও আছে, নেহালের ঠিক পেছনে। নেহাল চমকে পেছনে তাকায়, কাউকেই দেখে না। হুজুর বলল, এখন দেখবে না তোমরা, কিন্তু আমি তার উপস্থিতি বুঝতে পারছি। হুজুর চোখ বন্ধ করেন, বিড়বিড় করে কিছু একটা পরে বাড়ির আনাচে কানাচে ফু দেন। নেহালের পেটে ফু দেন, তাতে পেট ব্যথা কমে একেবারে শূন্যের কোঠায় আসে। হুজুর বললেন, কে তুমি? সামনে আসো, বলো কি চাও, কেন এই ছেলেটাকে কষ্ট দিচ্ছ? কথার মাঝেই বেল বেজে ওঠে। মূল ফটকে কেউ একজন দাঁড়িয়ে আছে। হুজুরের মনোনিবেশে বাধা পায়। চন্দ্রিকা গেট খুলে দিয়ে আসে। দূরের বাসার জাবেদা খালা এসেছে। সাহস করে উনিও ঘরে ঢুকে নাজ, কেননা ভেতরে হুজুর আছেন। হুজুরকে সালাম প্রদান করে নেহালের দিকে তাকাতেই আটকে উঠল। জাবেদা খালা বললেন, আমি জানতাম এমন কিছুই হবে, আর তাই চন্দ্রিকাকে সেদিন সাবধানে থাকতে বলেছিলাম। যদি মনিকা আমাদের কিছু করে, সেই ভয়ে চন্দ্রিকাকে সবসত্যিটা বলতে পারিনি। কিন্তু চন্দ্রিকার জন্য আমার টেনশন হতো সবসময়, তাই আজকে দেখতে আসছিলাম ওকে। হুজুর বললেন, বিনা ভয়ে আপনি বলুন, কি জানেন আপনি? জাবেদা বলতে শুরু করেন, -12 বছর আগের কথা। আমার স্বামী তখন নতুন নতুন আমাদের বাসা বানিয়েছেন এখানে। এই বাড়িটা তখন পুরোপুরি বানানো হয়নি, কোনোমতে বাউন্ডারি দিয়ে রুম তোলা ছিল। বাড়িওয়ালার ছেলে রবিন একটা মেয়ে নিয়ে এখানে উঠেছিল। মেয়েটার নাম ছিল মনিকা। আমি প্রায় দেখতাম মেয়েটা মনমরা হয়ে বাগানে হাঁটাহাঁটি করত। একদিন সাহস করে এগিয়ে আসি, এই সেই নানান কথায় জানতে পারি মেয়েটা প্রেগন্যান্ট। অথচ রবিনের সাথে তার এখনো বিয়ে হয়নি। মনিকার কথা রবিনের ফ্যামিলি জানত না। রবিনকে বারবার বললেও নাকি সে আজ বলবে কাল বলবে এইসব বলে বলে পার করে দিত। মনিকার ফ্যামিলি মেয়ের গর্ভবতী হওয়ার কথা জেনেই মনিকাকে বের করে দেয়। তাই মনিকা রবিনের এই বাড়িতে এসে আশ্রয় নেয়। রবিন নাকি বারবার প্রেশার দেয় বাচ্চাটাকে নষ্ট করার জন্য, কিন্তু মনিকা করতে চাইতো না। এরপরের একদিন আমি হঠাৎ করেই খেয়াল করি মনিকাকে আর দেখি না, বাগানেও দেখি না। একদিন সকালে হাঁটতে বের হচ্ছিলাম, দেখি রবিন কাচুমাচু হয়ে কোথাও যাচ্ছে। তাকে মনিকার কথা জিজ্ঞেস করলে সে বলল, মনিকা নাকি গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়েছে। আমার কেন জানি কথাটা বিশ্বাস হলো না, তবুও কিছু বললাম না। রবিন সেই যে গেল, আর এবাড়ির মুখোমুখি হতে দেখিনি। তারপর বাড়িওয়ালারা এসেছিল, বাড়ি কমপ্লিট করে। তারা কয়েক মাস থাকার পর চলে যায়। কেন যায় আমি জানি না। এরপর যে কয়টা পরিবার এখানে এসেছে, ভাড়া থেকেছে, সবাই এই বাসায় মনিকাকে দেখেছে। তাদের পুরুষদের প্রেগন্যান্ট জনিত এরকম সমস্যা হয়েছে। এরপর তারা সেই বাচ্চা কি করত, কি হতো আমি জানি না হুজুর। জাবেদা থামেন, সবার ভেতরেই টান টান উত্তেজনা। এরই মাঝে চন্দ্রিকা বলল, মনিকাকে আমি দেখেছি, নীল শাড়ি পরনে, গর্ভবতী অবস্থায় এসেছিল সে। তার বাচ্চা যে তার প্রেমিক মানতে চায় না সে ব্যাপারেও বলেছিল, কিন্তু তখন আমি বুঝিনি সে মানুষ নয়, একজন আত্মা। আমি যখন নেহালের সাথে ফোনে কথা বলার জন্য অন্য রুমে যাই, ফিরে এসে তাকে আর পাইনি। আর নেহাল আর আমি ভেবেছিলাম সে চোর।
কোনো সুবিধা করে উঠতে পারেনি তাই চলে গেছে। হুজুর কিছুক্ষণ চুপ থেকে উঠে দাঁড়ালেন। বললেন, আমি রাতে আসব, কিছু জিনিসের প্রয়োজন আমার। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন। শিমুল হুজুরকে এগিয়ে দিতে বেরিয়ে যায়। আর নেহালের হঠাৎ করেই আবার ব্যথা শুরু হলো। চলবে।